খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বুধবার 14 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আরজিকর কাণ্ডে মুখ্য সচিব ও ডিজিকে নোটিশ, 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। আজ বুধবারই দিল্লি থেকে আসছেন তদন্তকারীরা। আরজিকর কাণ্ডে এফআইআর দায়ের করল সিবিআই। আরজিকর কাণ্ডে প্রাক্তন মন্ত্রীপুত্রের চোখ, সত্যটা বলে গলা ধরে এলো একদা দাপুটে মন্ত্রীমশাইয়ের। আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, কড়া আক্রমণ করলেন শুভেন্দু। প্রমাণ লোপাটের অভিযোগ, মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল আরজিকর হাসপাতাল। সিবিআই দায়িত্ব নেওয়ার আগেই আরজিকরে প্রমাণ লোপাটের অভিযোগ। বুধবার সর্বত্র ওপিডি বন্ধের ডাক চিকিৎসক ফোরামের। পদত্যাগের পর এবার হাসিনার বিরুদ্ধে খুনের মামলা, জড়িত আরও 6। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ। খবরটি সম্পূর্ণ শুনবেন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য থেকে গোটা দেশ। মঙ্গলবার ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের কাছ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারপরেই নবান্নে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সঙ্গে নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে এ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষও। এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি অন্য কোনো এজেন্সির হাতে তদন্ত যায় তাতে তাদের আপত্তি থাকবে না, বাকিটা আদালতের ব্যাপার। আমরা সবাই উদ্বিগ্ন, আমরা নিন্দা করছি। তবে সেরা অফিসারদের নিয়ে কলকাতা পুলিশ তদন্ত করছিল। অতীতে সিবিআই তদন্ত করতে বা কিনারা করতে পারেননি, তবে আদালত যখন দিয়েছে তখন তদন্ত হবে। তবে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। কুণাল ঘোষের কথায় সন্দীপ ঘোষ নিয়ে দলের বক্তব্য নেই। স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকরা সিদ্ধান্ত নিয়েছেন। এই অধ্যক্ষ ইস্তফা বা নিয়োগ নিয়ে আমাদের মন্তব্য নেই। পুনর্নিয়োগের ব্যাপারে প্রশাসন দেখবে। তবে এদিন ঘটনায় বিক্ষোভ দেখানো নিয়ে সিপিএম বিজেপিকেও কটাক্ষ করেন কুণাল। বলেন, আরজিকর নিয়ে সিপিএম আর বিজেপি যেন বেশি কথা না বলে, বড় বড় কথা বলছে বিজেপি। উন্নাও হাথরসের পরে কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? বিলকিসের ঘটনার পরে কি ইস্তফা দিয়েছিলেন? তাদের সময় ধানতলা বানতলায় কি হয়েছিল? সিপিএম কি সব ভুলে গেছে? যাদের এমন অতীত রয়েছে তারা বড় বড় কথা বলছে। সমাজ অনেক বড়, ভালো কাজ হয়, আবার বিচ্ছিন্ন ঘটনা ঘটে। শুভেন্দুবাবু আগে রেকর্ড দেখান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। তার স্পষ্ট অভিযোগ, আরজিকরের ঘটনা ভয়ঙ্কর, নৃশংস। এই রাজ্যের সরকার সংবেদনশীল। কর্মবিরতি মানে হাজার হাজার মানুষ বঞ্চিত হচ্ছেন, মৃত্যুর খবর আসছে বিনা চিকিৎসায়। কিন্তু আপনারা কাজ কেন বন্ধ রাখছেন? কাদের উদ্দেশ্য সফল করতে এই কর্মবিরতি চলছে? আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আরজিকরের পড়ুয়া চিকিৎসকদের তরফ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে এই ঘটনা একার পক্ষে সম্ভব নয়। নৃশংসতা দেখে অনেক চিকিৎসকও দাবি করেছেন এটা গণনির্যাতনের ঘটনা। এই পরিস্থিতিতে গত 4 দিন ধরে সামাজিক মাধ্যমে 3 জন চিকিৎসক পড়ুয়ার ছবি ঘোরাফেরা করছে। অভিযোগ উঠছে তারাই এই ঘটনার নেপথ্যে জড়িত। তাদের মধ্যে একজনের ছবি, নাম সহ পোস্ট করে দাগিয়ে দেওয়া হচ্ছে তিনি পূর্ব মেদিনীপুরের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে। কিন্তু এ দাবির সত্যতা কতটা? এবার মুখ খুললেন খোদ প্রাক্তন মন্ত্রী। TV9 বাংলাকে সৌমেন মহাপাত্র বলেন, আরজিকর কাণ্ডে যেভাবে অপপ্রচার হচ্ছে, আমি বা আমার পরিবারের জনরোষের শিকার হতে পারি। জনরোষ বুঝবে না কোনটা আমার ছেলে কোনটা নয়। গণপিটুনির শিকার হতে পারি আমরা। গত কয়েকদিনে যেভাবে ছবি ভাইরাল হয়েছে, যেভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে ওই যুবক সৌমেন মহাপাত্রের ছেলে, তাতে সামাজিকভাবেই নানা রকমভাবে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রীকে। দিনে হাজারো ফোন আসছে, তাকে একাধিক প্রশ্ন করা হচ্ছে। চরম মানসিক নির্যাতনের মধ্যে আছেন খোদ প্রাক্তন মন্ত্রী ও তার পরিবার। সে কথা নিজেই জানালেন সৌমেন মহাপাত্র। গত পরশু থেকে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যে ছবিতে লেখা আরজিকর কাণ্ডে জড়িত যুবক যিনি এখন নিখোঁজ, তিনি সেই পূর্ব মেদিনীপুরের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে। আসলে পদবি এক হওয়াতে এই পোস্ট ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। তারপরে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। জানান তার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র। ওই যুবক তার পরিবারের কেউ হয় না। সৌমেন মহাপাত্র দাবি করেন, প্রবাদে আছে কাক কাকের মাংস খায় না, এক্ষেত্রে কাক কাকের মাংস খাচ্ছে। সৌমেন মহাপাত্র সরাসরি না বললেও তার স্ত্রী সুমনা মহাপাত্র দাবি করেন, পাঁশকুড়া তৃণমূলের একাংশ তার পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, এভাবে মিথ্যে প্রচার করে। যার ছবি প্রকাশ্যে এসেছে তার পরিচয় প্রকাশ্যে আনেননি প্রাক্তন মন্ত্রী, তবে তিনি স্পষ্ট করেছেন তিনি তার ছেলে নন। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 4000 লাইক টার্গেট করছি।
আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। আর.জি. কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের কাছে হস্তান্তরিত করার রায় দিয়েছে কলকাতা সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই রায় ঘোষণার পরই তদন্ত নিয়ে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার বিকেলে টালা থানায় এসেছিলেন সিবিআইয়ের দুজন অফিসার। ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে সিবিআই। বুধবারই দিল্লি থেকে কলকাতা আসছে সিবিআইয়ের টিম। সূত্রের খবর অনুযায়ী আর.জি. কর কেসে এফআইআর দায়ের করল সিবিআই। আগামীকাল বুধবার দিল্লি থেকে কলকাতা আসছে সিবিআইয়ের টিম। আসছে তাদের নিজস্ব ফরেনসিক বিশেষজ্ঞ। মঙ্গলবার আদালতের মধ্যেই আর.জি. করের জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় কেস ডায়েরি সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তারপরেই টালা থানায় আসেন সিবিআইয়ের দুজন অফিসার। সূত্রের দাবি, এফআইআর-এর সার্টিফাইড কপি নিয়ে গেছেন তারা এবং প্রাথমিকভাবে কথাও বলেছেন। পাশাপাশি তদন্ত সংক্রান্ত অন্যান্য নথি বুধবার সকাল 10টার মধ্যে সিবিআইকে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই সঙ্গে আরও জানানো হয়েছিল ঘটনার সঙ্গে জড়িত সমস্ত নথি সিবিআই চাইলে দিতে হবে পুলিশকে। সূত্রের খবর, আর.জি. কর মামলার এফআইআর-এর সেই সার্টিফাইড কপি টালা থানা থেকে সংগ্রহ করে দিল্লির সদর দপ্তরে পাঠাচ্ছে সিবিআই। শুধু তাই নয়, দিল্লির সিনিয়র অফিসার, লিগ্যাল সেল ও কলকাতার সিনিয়র অফিসারদের মধ্যে মঙ্গলবারই আর.জি. কর মামলা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। আর.জি. কর কাণ্ডে হাসপাতাল পরিদর্শন করল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। তারা হাসপাতাল ঘুরে দেখে অভিযোগ করেছেন বিস্তর গলদ রয়েছে নিরাপত্তায়। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন তারা। ডিজি এবং মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন এবং 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আর.জি. কর কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসছে। লালবাজারে যাওয়ার আগে টেস্ট মেডিসিন বিভাগের প্রধান দাবি করেছেন, সত্যিই কি প্রকৃত দোষী গ্রেপ্তার হয়েছেন? তাহলে কি সঞ্জীব রায় আসল দোষী নয়? তাহলে কে বা কারা আসল দোষী তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার ইঙ্গিত স্পষ্ট জানান দিচ্ছে প্রকৃত দোষী এখনও ধরা পড়েনি। তাহলে তাকে আড়াল করতেই সঞ্জীব রায়কে সামনে রাখা হচ্ছে। ঘটনার 4 দিন পরেও কেন প্রকৃত দোষী গ্রেপ্তার হয়নি বলে প্রশ্ন তুলছেন চিকিৎসক এবং পড়ুয়ারা। তাহলে সেদিন সেমিনার হলে সঞ্জীব রায় ছাড়া আর কেউ ছিল কি, নাকি অনেকে ছিল? কোন তথ্য গোপন করতে চাইছেন সন্দীপ ঘোষ? সে কারণেই কি আত্মহত্যা বলে ধর্ষণ বা গণধর্ষণ করে খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? সন্দীপ ঘোষ আর.জি. কর হাসপাতাল থেকে পদত্যাগ করার পরে কিভাবে তাকে 6 ঘন্টার মধ্যে অন্য আরেকটি মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়? এই নিয়ে কলকাতা হাইকোর্টও প্রশ্ন তুলেছেন এবং সন্দীপ ঘোষকে 3টের মধ্যে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেটা না করলে কড়া সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। আর.জি. কর হাসপাতাল পরিদর্শন করেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। তারা হাসপাতালে ঘুরে দেখে নিরাপত্তায় গাফিলতি রয়েছে বলে জানিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অবিলম্বে নিরাপত্তার দিকটি বিশেষ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তারা। গতকাল লালবাজারেও কলকাতা পুলিশের সঙ্গে এই নিয়ে খোঁজ খবর নিয়েছেন তারা। তদন্তের গতি প্রকৃতি নিয়েও কথা বলেছেন তারা। হাসপাতালের নিরাপত্তায় যে অনেক গাফিলতি রয়েছে সেটা স্পষ্টই বোঝা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিরাপত্তার দিকটি নতুন করে সাজাচ্ছেন। ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সিসিটিভি সারাই এবং নতুন সিসিটিভি বসানো হচ্ছে। আই কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর.জি. কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পরপরই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, এলাকায় তৃণমূলের শীর্ষ নেতা থেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা ওই মৃতার পরিবারের সদস্যদের ঘিরে বসেছিলেন যাতে ওই পরিবার মুখ খুলতে না পারে, ভয় দেখিয়ে বা অনেক কিছু দেয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয়। ঘটনায় আসল দোষীদের আড়াল করার একটা মরিয়া চেষ্টা করা হচ্ছিল। কলকাতা হাইকোর্টের কাছে আমার যে জনস্বার্থ মামলা, সেখানে আমি বলেছিলাম পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করবে, অবিলম্বে সিবিআই তদন্ত দেয়া হোক। শুভেন্দু আরও বলেন, আমরা অতীতেও দেখেছি মানুষের প্রত্যাশা মতো সিবিআই অনেক ঘটনারই তদন্ত করতে পারেনি। আমি তাই চেয়েছিলাম আর.জি. করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর রহস্য কিনারা করতে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। আমরা চাই আসল মাথা যাতে ধরা পড়ে। শুধুমাত্র খুন বা যারা ধর্ষণ করেছে তারাই শুধু নয়, যারা অপরাধীদের রক্ষা করছেন আমি চেয়েছিলাম তারাও দৃষ্টান্তমূলক শাস্তি পাক। শুভেন্দু অধিকারী এও বলেন, মুখ্যমন্ত্রী ওই মৃতার বাড়ি সহানুভূতি দেখাতে যাননি। যদি সহানুভূতি দেখাতেই যেতেন তাহলে আরও অনেক আগেই যেতেন উনি। পরিবারের সদস্যদের ম্যানেজ করতে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আমরা খুশি আর.জি. করের ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ায়।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ঘটনার তদন্ত যদি সিবিআই করে সেক্ষেত্রে তার সরকারের কোনো আপত্তি নেই বললেও সিবিআই এর তদন্তের সাকসেস রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সিবিআই এর তদন্তের সাকসেস রেট খুব হাই। রাজ্যের বিভিন্ন ঘটনার তদন্তে সিবিআই তদন্ত হওয়াতে অনেক অপরাধী সাজা পেয়েছে। শুধুমাত্র সারদা মামলার সাকসেস রেটটাই শূন্য। আরজি করের ঘটনার তদন্তভার যেহেতু আদালতের নজরদারিতে চলবে, তাই আমরা মনে করি এক্ষেত্রেও আসল কালপিটরা শাস্তি পাবে। মেরামতির নামে সেমিনার হলের পাশের দেওয়াল ভেঙে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে, এই অভিযোগই সরব বাম ছাত্র নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় এমার্জেন্সির গেট ভেঙে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে আরজি কর হাসপাতালে ঢোকেন এসএফআইএ ও ডিওয়াইএফআই এর সদস্য সমর্থকরা। বাম ছাত্র যুবদের বিক্ষোভে নতুন করে রণক্ষেত্র হাসপাতাল। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পড়ুয়া চিকিৎসকরাও। তাদের কথায় কোনো পরিস্থিতিতেই হাসপাতালের ভিতরে হেন অশান্তি কাম্য নয়। তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। প্রতিবাদে সরব সব মহল। মঙ্গলবার খোদ অপর্ণা সেন আরজি কর হাসপাতালে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ ও দোষীর শাস্তির দাবিতে সুর চড়ান। তার কিছুক্ষণ পরই বাম ছাত্র নেতাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল হাসপাতাল। জানা গিয়েছে, আরজি কর হাসপাতালের যে সেমিনার হল থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে তার পাশের দেওয়াল ভাঙা হচ্ছে। হাসপাতালের একাংশের দাবি রেস্টরুম তৈরির জন্য এই কাজ। বাম ছাত্র নেতাদের দাবি সিবিআই তদন্তের আগে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, সেই কারণেই তড়িঘড়ি এই কাজ। তাদের প্রশ্ন যে সেমিনার হলকে কেন্দ্র করে এই ঘটনা, গোটা বিষয়টা তদন্তাধীন। এই পরিস্থিতিতে কেন কাজ শুরু করা হলো, নির্দেশই বা কে দিয়েছে? হেন একাধিক প্রশ্ন সামনে রেখেই এদিন মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীরা এমার্জেন্সি গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। হাসপাতালের ভিতরে বসে বিক্ষোভে সামিল হন। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে পুলিশ। কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। এরপর হাসপাতাল চত্বর থেকে ঘটনার প্রতিবাদে সুর চড়ান মীনাক্ষী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে খুনের মামলা। মুদি দোকানদার আবু সায়েদ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের ভিত্তিতে মামলার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই নির্দেশ দেন। পদত্যাগ করে দেশ ছাড়ার পর প্রথম মামলা দায়ের হলো হাসিনার বিরুদ্ধে। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ, যার জেরেই পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা। আন্দোলনের সময় হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। মামলায় অভিযোগ জানানো হয়েছে, শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়েছে। বহু ছাত্র জনতা নিহত ও আহত হয়েছেন। গত 19 জুলাই মোহাম্মদপুরে বছিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ হচ্ছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদের মাথায় গুলি লাগে। তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। জানা গিয়েছে, এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহের হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। আদালতের কাছে তার আর্জি, নিহত সায়েদকে তার গ্রামের বাড়িতে কবর দেয়া হয়েছে। তার পরিবার সেখানেই থাকেন, এই কারণে তারা ঢাকায় এসে মামলা করতে পারবেন না। বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করেছেন। এই ঘটনায় আরও 7 জনের জড়িত থাকার অভিযোগ জানানো হয়েছে। তারা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রাক্তন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন অর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। আমির হামজার অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হাতে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়ে গিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে সকলে হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।